প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্টিং 8 এর নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে। প্রথমে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়ের অর্থ হলো আমরা যে পণ্য বিক্রি করেছি, ইতিমধ্যে বিক্রি করেছি, সেই পণ্যের অর্জন মূল্য। ধরো আমি 5,000 টাকার পণ্য বিক্রি করলাম, তাহলে এই 5,000 টাকার পণ্য পাওয়ার জন্য আমাকে কত টাকা খরচ করতে হয়েছে। যদি আমাকে 4,000 টাকা খরচ করতে হয়, তাহলে এই 4,000 টাকা হলো বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আর্থিক বিবরণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গত ক্লাসে নিট মুনাফা নির্ণয় শিখেছি। ওই নিট মুনাফা থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই কিন্তু আমরা হয়ে যাব আমাদের মোট মুনাফা। তো এই বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমাদের 4টে জিনিস শিখতে হবে। প্রথমে রয়েছে প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ নিট প্রারম্ভিক মজুত পণ্য আমাদের নির্ণয় করা শিখতে হবে। এরপরে প্রয়োজন হবে নিট ক্রয়ের, এরপর প্রয়োজন হবে প্রত্যক্ষ খরচের। এই 3টি বিষয় আমাদেরকে যোগ করতে হবে। যোগ করার পর এই যোগফল থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তো এখন তোমাদেরকে দেখাবো ছক আকারে কিভাবে এই 4টি বিষয় নির্ণয় করতে হয়। আমরা যখন মোট মুনাফা নির্ণয় করব, প্রথমে কিন্তু আমরা যখন একটি ঘরে কিনি, বিবরণ 3টি টাকার ঘর, প্রথমে প্রতিষ্ঠানের নাম লেখা থাকে। তো নিট বিক্রয় আমরা গত ক্লাসে নির্ণয় শিখেছি, নিট বিক্রয় কিন্তু আমরা নির্ণয় করি। এরপর আমাদের প্রয়োজন হবে বিক্রিত পণ্যের ব্যয়। তো নিট বিক্রয় করার পর আমরা এখানে লিখে নিব বা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম বিষয়টি হলো প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমরা প্রথমে লিখব প্রারম্ভিক মজুত পণ্য। এই প্রারম্ভিক মজুত পণ্য আমরা পাবো রেও মিলে। রেও মিলে দেখবো অনেক সময় সরাসরি প্রারম্ভিক মজুত পণ্য লেখা থাকতে পারে, অনেক সময় শুধু মজুত পণ্য নামেও লেখা থাকতে পারে। রেও মিলে যে মজুত পণ্য দেওয়া থাকবে সেটি কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য। তার মানে প্রারম্ভিক মজুত পণ্য আমরা পাবো রেও মিল থেকে, আর লিখে দিলাম রেও মিল থেকে। তো সাধারণত প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কিন্তু কোনো সমন্বয় থাকে না, তবে একটি সমন্বয় থাকতে পারে। তোমাদের বইতে যেটি রয়েছে, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে মণিহারি মজুত আছে। অনেক সময় সমন্বয়টি থাকতে পারে যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে মণিহারি মজুত আছে। তো মণিহারি যেহেতু আমার পণ্য না, এই কারণে এই প্রারম্ভিক মজুত পণ্য থেকে মণিহারিটাকে বাদ দিয়ে দিতে হবে। তো সমন্বয় যদি থাকে তাহলে আমরা প্রথম ঘরে লিখবো, সমন্বয় না থাকলে সরাসরি দ্বিতীয় ঘরে লিখবো। তো আমরা সমন্বয়ের কাজটি সহ শিখবো এখন, এই কারণে প্রথম ঘরে লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য থেকে মণিহারি মজুত বা অব্যবহৃত মণিহারি, এটি আমরা বাদ দিয়ে দিব। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যদি এই মণিহারিটা প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে বাদ দিব আমরা। সমাপনী মজুত পণ্যের মধ্যে থাকলে বা শুধু অব্যবহৃত মণিহারি থাকলে কিন্তু আমরা বাদ দেব না। এটিকে আমরা অব্যবহৃত মণিহারি না বলে মণিহারি মজুত বলতে পারি, যেটি প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এটি হলো আমাদের নিট প্রারম্ভিক মজুত পণ্য। এরপর আমাদের নির্ণয় করতে হবে নিট ক্রয়। নিট ক্রয় নির্ণয় করার মতো দেখো বিক্রয়ের মতোই, প্রথমে আমাদের ক্রয় লিখতে হবে রেও মিল থেকে। রেও মিল থেকে আমরা ক্রয়টা লিখলাম, তোমার সকলে কিন্তু জানো রেও মিলের ডেবিট পাশে থাকে ক্রয়। এরপর আমাদের যেটি করতে হবে সেটি হলো সমন্বয় দেখতে হবে যে অলিখিত ক্রয় আছে কিনা। অলিখিত ক্রয় মানে কি? আমি পণ্য ক্রয় করেছি কিন্তু হিসাবের খাতায় লেখা হয়নি, এটিকে অলিখিত ক্রয় থাকতে পারে, অহিসাবভুক্ত ক্রয় নামে থাকতে পারে, অলিখিত পাওনাদার থাকতে পারে। পাওনাদার কেন হয়? দেখো, শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রি ক্রয় করলে কিন্তু পাওনাদার হয়, এই কারণে অলিখিত পাওনাদার আর অলিখিত ক্রয় কিন্তু একই কথা। তাহলে আমরা পণ্য ক্রয় করলাম কিন্তু হিসাবের খাতায় লেখা হয়নি, তাহলে হিসাবটাকে সঠিক করার জন্য আমাদের কি করতে হবে? হিসাবের খাতায় আবার লিখতে হবে। লিখতে হবে মানে যোগ করতে হবে, এই কারণে আমরা অলিখিত ক্রয়টাকে ক্রয়ের সাথে যোগ করে দিব। অলিখিত ক্রয়, অহিসাবভুক্ত ক্রয়, এরপর থাকতে পারে অলিখিত পাওনাদার বা অহিসাবভুক্ত পাওনাদার। আবার পাওনাদারের আধুনিক নাম প্রদেয় হিসাবে কিন্তু থাকতে পারে। তো এই সবগুলো থাকবে সমন্বয়তে। সহজ কথা হলো, আমরা যদি সমন্বয়টা পরে বুঝতে পারি যে এখানে এমন কিছু বলা আছে যে আমরা পণ্য ক্রয় করেছি কিন্তু হিসাবের খাতায় লেখা হয়নি, তাহলে সেটি যোগ করতে হবে। এরপর দেখো, রেও মিলে বা সমন্বয়ে দুই জায়গাতে থাকতে পারে ক্রয় ফেরত। অর্থাৎ আমরা পণ্য ক্রয় করলাম, এখন ফেরত দিয়ে দিলাম, তাহলে কি হলো? আমার নেট ক্রয়ের পরিমাণ কিন্তু কমে গেল। কমে যাওয়া মানে কি? বিয়োগ করা। তাহলে ক্রয় ফেরত থাকলে সেটিকে বিয়োগ করে দিতে হবে। দেখো, ক্রয় ফেরতের কিন্তু অনেকগুলো নাম আছে। সরাসরি ক্রয় ফেরত লেখা থাকতে পারে, অথবা বহি ফেরত লেখা থাকতে পারে, অথবা রেও মিলে শুধু ফেরত লেখে ক্রেডিট পাশে টাকা কিন্তু থাকতে পারে, এটিও কিন্তু ক্রয় ফেরত। এছাড়া সমন্বয় কিন্তু লেখা থাকতে পারে যত টাকার পণ্য ক্রয় করা হয়েছিল যা ফেরত দেওয়া হয়েছে, নমুনা মাফিক না হয় এত টাকার পণ্য ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ এই ক্রয় ফেরতটা কিন্তু রেও মিলে যেমন থাকতে পারে, এর পাশাপাশি সমন্বয়ও থাকতে পারে। তাহলে রেও মিলে থাকুক আর সমন্বয় যেখানে থাকুক, আমরা ক্রয় ফেরতটাকে বাদ দিয়ে দিব। এরপর দেখো,
অনেক সময় রেওয়া মিলে থাকে ক্রয় বার্তা বা ব্যবসায়িক বার্তা, কারবারি বার্তা। অর্থাৎ পণ্য ক্রয় করার সময় আমরা যে ছাড়টা পাই, পণ্য ক্রয় করার সময় যদি আমরা ছাড় পাই তাহলে সেটি কিন্তু আমাদের নিট ক্রয় নির্ণয় করার সময় বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই কারণে ক্রয় বার্তাটা বাদ দিয়ে দিতে হবে। ক্রয় বার্তা দেখো আর নাম আছে কারবারি বার্তা। যদি রেওয়া মিলে কারবারি বার্তা লেখা থাকে এবং ক্রেডিট পাশে টাকা থাকে সেটি কিন্তু ক্রয় বার্তা। বাণিজ্যিক বার্তা, ব্যবসায়িক বার্তা, অথবা ট্রেড বার্তা লেখা থাকতে পারে। এটা যদি রেওয়া মিলে ক্রেডিট পাশে টাকা থাকে তাহলে কিন্তু আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দেব। তো এইটুকুতে আমরা কি শিখলাম দেখো, ক্রয়ের সাথে আমরা তিনটার কাজ করলাম। অলরেডি ক্রয় থাকলে যোগ করতে হবে, ক্রয় ফেরত থাকলে বাদ দিতে হবে, এবং ক্রয় বার্তা থাকলে বাদ দিতে হবে। তো এখানে খেয়াল রাখবা, ক্রয় বার্তার কিন্তু অন্যান্য নামগুলো হলো কারবারি বার্তা, বাণিজ্যিক বার্তা, ব্যবসায়িক বার্তা, ট্রেড বার্তা। কিন্তু শুধু বার্তা যদি লেখা থাকে তাহলে সেটি কিন্তু এই ক্রয়ের সাথে কাজ করতে হবে না, সেটি হলো প্রাপ্ত বার্তার প্রদত্ত বার্তা, যেটি পরবর্তীতে আমাদের কাজ করতে হবে। অনেক সময় সমন্বয়তে লেখা থাকে মালিক কর্তৃক পণ্য উত্তোলন বা মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য নিলেন। অর্থাৎ মালিক যদি ব্যবসা থেকে তার ব্যবহারের জন্য পণ্য নিয়ে যায় তাহলে দেখো এটির জাবেদা কি হয়, উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। দেখো ক্রয়ের স্বাভাবিক ব্যালেন্স কিন্তু ডেবিট, ক্রয়ের একটি ব্যয় হিসাব, এটির স্বাভাবিক ব্যালেন্স হলো ডেবিট। আর মালিক কর্তৃক পণ্য উত্তোলন থাকলে এটির জাবেদার মধ্যে দেখো ক্রয় হিসাবটা কি আসতেছে, ক্রেডিট। তাহলে স্বাভাবিক ব্যালেন্স ডেবিট, এখন জাবেদা আসতেছে ক্রেডিট। আমরা কিন্তু চলমান যে এক্সেলের প্রতিদান করার সময় কিন্তু শিখেছি একটি ডেবিট একটি ক্রেডিট থাকলে বিয়োগ করতে হয়। এই কারণে মালিক কর্তৃক পণ্য উত্তোলন থাকলে বা ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন থাকলে নেট ক্রয় নির্ণয় করার সময় সেটিকে ক্রয় থেকে বাদ দিতে হয়। এইভাবে যতগুলো সমন্বয় থাকে সব সমন্বয়ের জাবেদা করলে কিন্তু আমরা পেয়ে যাব এটিকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। তাহলে দেখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন বা ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন যাই লেখা থাকুক এটা কিন্তু ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন এর সাধারণত সমন্বয় থাকে, সমন্বয় থেকে আমরা বাদ দিয়ে দেব। এরপর দেখো লেখা থাকতে পারে বিনামূল্যে পণ্য বিতরণ বা খরিদ্দারদেরকে পণ্য বিতরণ করা হলো বা নমুনা পণ্য বিতরণ করা হলো। এই সবগুলো জাবেদায় কিন্তু এক বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আবার লক্ষ্য করে দেখো ক্রয় হলো ব্যয় হিসাব যার স্বাভাবিক ব্যালেন্স ডেবিট, আর আমাদের জাবেদার মধ্যে ক্রয়ের ব্যালেন্সটি চলে আসলো ক্রেডিট। তাহলে স্বাভাবিক ব্যালেন্স ডেবিট, জাবেদার ব্যালেন্স ক্রেডিট, তার মানে এটিও কিন্তু বিয়োগ করতে হবে। এই কারণে নিট ক্রয় নির্ণয় করার সময় বিনামূল্যে পণ্য বিতরণ বা নমুনা পণ্য বিতরণ বা খরিদ্দারদের পণ্য বিতরণ এই সবগুলো কিন্তু বিয়োগ করে দিতে হবে। আমি এখানে একটি করে লিখছি, তোমরা খাতায় লেখার সময় কিন্তু অল্টারনেটিভ সমস্ত নামগুলো লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। বিনামূল্যে পণ্য বিতরণ, নমুনা পণ্য বিতরণ, খরিদ্দারদের পণ্য বিতরণ এগুলো লিখতে পারো। আচ্ছা, এরপরে দেখো অনেক সময় লেখা থাকে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, যেটি আমরা বিক্রয়ের সময় কিন্তু কাজ করেছিলাম। মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের মানে হলো আমরা পণ্য বিক্রি করেছি কিন্তু হিসাব মানে কোনো লাভ করিনি আমরা, এটিকে বিনা লাভে পণ্য বিক্রয় বলা থাকতে পারে। তো আমরা যদি কোনো পণ্য বিক্রি করে লাভ না করি তাহলে সেটি কিন্তু ক্রয় হয় না, বিক্রয় হয় না। এটির জাবেদা হলো বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আবার চিন্তা করে দেখো ক্রয় ব্যয় হিসাব স্বাভাবিক ব্যালেন্স ডেবিট, এখানে ক্রয়টি আছে জাবেদার মধ্যে ক্রেডিট, তার মানে এটিও কিন্তু বিয়োগ করতে হবে। এই বিনামূল্য পণ্য বিতরণ করে আমরা নিট ক্রয় পেয়ে গেলাম, নিট ক্রয় টাকা আমরা দ্বিতীয় ঘরে লিখে দিব। এছাড়াও যদি আরো কোনো সমন্বয় আমাদের নিট ক্রয়ের সাথে সম্পর্কিত আসে অঙ্ক করতে করতে সেগুলোর সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিব। যদি তোমরা এমন কোনো সমন্বয় পাও যেটি বুঝতে পারতেছো না, এই ভিডিও কমেন্টে লিখে দিতে পারো, সেই সমন্বয়টি তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন দেখো আমাদের যে চারটি বিষয়ের প্রয়োজন ছিল বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য, তার দুটি আমরা শেষ করতে পারলাম, প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয়। এখন হলো প্রত্যক্ষ খরচ। এবার দেখো প্রত্যক্ষ খরচ মানে কি, একটি পণ্য কাঁচামাল থেকে শুরু করে পণ্যটা উৎপাদন করা পর্যন্ত যে খরচগুলো হয়েছে সেগুলো হলো প্রত্যক্ষ খরচ। আবার বলছি কাঁচামাল থেকে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত যে খরচগুলো হয় সেগুলো হলো প্রত্যক্ষ খরচ। দেখো একটা উদাহরণ দেখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে যে প্রত্যক্ষ খরচে কি কি যেতে পারে। দেখো আমাদের দেশের রপ্তানি শিল্পের অন্যতম প্রধান একটি উপকরণ কিন্তু তৈরি পোশাক শিল্প। তো আমরা যদি একটি তৈরি পোশাক শিল্পের কাঁচামাল এবং পণ্য উৎপাদন প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করি যে প্রত্যক্ষ খরচ কি কি হতে পারে, তাহলে দেখো ধরো এটা তোমার কারখানা, এখানে তুমি পণ্য উৎপাদন করো, বাংলাদেশের কারখানা। এখন তোমাকে প্রথমে কাঁচামাল কিনতে হবে। সুতা ধরো তুমি বাংলাদেশ থেকে কিনতে পারো না, দেশের বাইরে থেকে তোমাকে আমদানি করতে হবে, ধরো চীন থেকে তোমাকে আমদানি করতে হবে। তাহলে সর্বপ্রথমে কি করতে হবে, দেখো তোমাকে চীন থেকে পণ্যটা ক্রয় করতে হবে। এই কারণে প্রত্যক্ষ খরচের প্রথমেই হলো ক্রয়, যেটার কাজ কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি নিট ক্রয়। এরপর দেখো কাঁচামাল
চীন থেকে সুতা কিনলেই কিন্তু সেটা আমার ব্যবসায়ের কাঁচামাল হয়ে যাবে না, সেটাকে এখানে আনতে হবে। তো আনার জন্য প্রথমে কি করতে হবে দেখো, চীন থেকে প্রথমে কিন্তু আমাকে পণ্যটা ট্রাকে উঠাতে হবে, তাই না? এটি যারা উঠাবে সেই শ্রমিকদেরকে যে টাকা দেওয়া হবে সেটাকে বলা হয় কুলির মজুরি, কুলির মজুরি। এরপর দেখো ট্রাকে করে এই পণ্যটা তোমার বন্দরে চলে আসবে, বিমান দিয়ে সরাসরি পণ্যটা আনবো না, জাহাজে আনবা। তো এই যে ট্রাকে করে পণ্যটা চলে আসলো সেটাকে বলা হয় ক্রয় পরিবহন বা শুধু পরিবহন। পরিবহন, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন। আচ্ছা, এবার দেখো পণ্যটা তোমার বন্দরে চলে এসেছে, এবার বন্দরে তুমি জাহাজ দিয়ে পণ্যটাকে আনবে। তাহলে পণ্যটা যখন তুমি জাহাজ দিয়ে আনবে, এটি জাহাজের জন্য যে ভাড়া দিতে হবে সেটিকে বলা হয় জাহাজ ভাড়া। এবার পণ্যটা বাংলাদেশের বন্দরে চলে আসলো, বাংলাদেশের বন্দরে চলে আসলে কিন্তু তোমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, যে তুমি পণ্যটা যেহেতু দেশের বাইরে থেকে তুমি আমদানি করে নিয়ে আসলে, এটিকে বলা হয় শুল্ক বা আমদানি শুল্ক। শুল্ক বা আমদানি শুল্ক। এরপর তোমাকে এখানে এই যে বন্দরের ডক ইয়ার্ডটাতে তুমি ব্যবহার করবে, এই কারণে তোমাকে একটি চার্জ দিতে হবে, সেটিকে বলা হয় ডক চার্জ। আচ্ছা, তুমি ডক চার্জ দিলে পণ্যটা খালাস করলে, এবার আবার তোমাকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হবে, যেটা আমরা ইতিমধ্যে লিখেছি পরিবহন, আর দেখলাম না। এবার পণ্যটা তোমার কারখানায় চলে আসলো, অর্থাৎ চীন থেকে তুমি যে সুতাটা ক্রয় করেছি সেটা তোমার কারখানায় চলে আসলো, তার মানে এটা এখন তোমার কাঁচামাল হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, এবার তুমি যেই পণ্যটা উৎপাদন করবে সেই পণ্যের জন্য কিন্তু একটা ডিজাইন তোমাকে করতে হবে। এই ডিজাইনটা করে দিলে তোমার ডিজাইনাররা, সেটিকে বলা হয় অঙ্কন অফিসের বেতন বা ড্রয়িং অফিসের বেতন। অঙ্কন অফিসের বেতন বা ড্রয়িং অফিসের বেতন, ড্রয়িং অফিসের বেতন। আচ্ছা, এবার তুমি একটা ডিজাইন পেয়ে গেলে, এই ডিজাইন অনুযায়ী পণ্যটাকে, অর্থাৎ সুতা থেকে কাপড় তৈরি করা হলো, কাপড়টাকে কাটা হলো। এবার চলে যাবে শ্রমিকদের কাছে, যারা পণ্যটা তৈরি করবে তাদেরকে যে টাকাটা দেওয়া হবে সেটিকে বলা হয় মজুরি। তুমি শ্রমিকের মজুরিটা দিয়ে দিলে, শ্রমিকের মজুরি দেওয়ার পর কিন্তু তোমার পণ্যটা প্যাকিং করার প্রয়োজন হবে। তো প্রত্যেকটা পণ্যের কিন্তু দুই ধরনের প্যাকিং থাকে। তোমরা যদি একটি সাবানের দিকে লক্ষ্য করে দেখো, একটি সাবানে কিন্তু দুইটি প্যাকেট থাকে। একটি প্যাকেট থাকে বিভিন্ন মডেলদের ছবি দিয়ে, কোম্পানির মেয়াদের তারিখ বা বিভিন্নভাবে ডিজাইন করা যে প্যাকেটটা উপরে থাকে সেটি হলো শুধু প্যাকিং খরচ। ওই প্যাকেটের নিচে কিন্তু তার একটা শক্ত কাগজ থাকে যেটি সাবানের গায়ে লাগানো থাকে, সেটিকে বলা হয় বিশেষ প্যাকিং খরচ। ওই নিচের কাগজকে না দিলে কিন্তু আর্দ্রতার কারণে সাবানটি গলে যেত। ওই বিশেষ প্যাকিং খরচটা হলো প্রত্যক্ষ খরচ, এই কারণে এখানে লিখে দিতে হবে বিশেষ প্যাকিং খরচ। এটি সাধারণত তোমাদের থাকে না, যদি কখনো থাকে এই কারণে তোমাদের এখানে দিয়ে দেওয়া বিশেষ প্যাকিং খরচ। তো মোটামুটি এইগুলোই কিন্তু স্বাভাবিক পর্যায়ের পরিচালন ব্যয়, স্বাভাবিক অঙ্কে। স্বাভাবিক কেন বললাম দেখো, অনেক সময় অঙ্কের মধ্যে দেওয়া থাকে কারখানা ভাড়া, অথবা অঙ্কের উপরে লেখা থাকে উৎপাদনকারী প্রতিষ্ঠান। যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে যন্ত্রপাতির অপচয়টাও কিন্তু পরিচালন ব্যয়তে লিখতে হয়। আর উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে আরো কিছু বিষয় থাকে, কারখানার ভাড়া, জ্বালানি খরচ, এবং তখন যন্ত্রপাতির অবচয়টা লিখে দিতে হয়। তো তোমরা যদি এখান থেকে পরিচালন ব্যয়গুলো তুলে নিতে পারো, তুলে নাও। আমি ভিডিওতে লিখেও দিতেছি, তোমরা লেখাগুলো দেখতে পারবে, সেখান থেকে তোমরা তুলে নিতে পারো। তো এই পরিচালন ব্যয়গুলো নিয়ে আমাদের যে কাজটি করতে হবে দেখো, এখানে পরিচালন ব্যয়গুলো সিরিয়ালে লিখতে হবে। পরিচালন ব্যয়ের সাথে সমন্বয় কিন্তু থাকতে পারে, সেই সমন্বয়ের কাজগুলো আমাদের করতে হবে। সাধারণত পরিচালন ব্যয় দুই ধরনের সমন্বয় থাকে, বকেয়া আর অগ্রিম। তো সমন্বয় যদি বকেয়া থাকে তার মানে খরচটা আমি এখনো করিনি। দেখো আমার মোট বেতন ধরো আমার 10,000 টাকা, তার মধ্যে আমি 6,000 টাকা বেতন দিয়েছি, 4,000 টাকা বকেয়া আছে। তাহলে এই 6,000 দিয়েছি, 4,000 বকেয়া আছে, এই দুইটা থেকে যদি আমি আমার মোট বেতন বের করতে চাই তাহলে কিন্তু বকেয়াটা যোগ করতে হবে। এই কারণে সমন্বয়ে কোনো খরচ বকেয়া থাকলে সেটিকে যোগ করতে হবে, এবং খরচটি অগ্রিম থাকলে সেটিকে বিয়োগ করতে হবে। তো দেখো এই পরিচালন প্রত্যক্ষ খরচগুলো আমরা এখন লিখে নেব। এরপরে আমরা এই চার্টে কি করব দেখো, চার্টে শুধুমাত্র এই নিট ক্রয় নির্ণয় করার পর আমরা দেখব অঙ্কে কি কি প্রত্যক্ষ খরচ রয়েছে। যে প্রত্যক্ষ খরচগুলো থাকবে যদি তার সাথে কোনো সমন্বয় না থাকে, আমরা ধরে নিলাম পরিবহন আছে, আমরা লিখব পরিবহন। ধরে নিলাম পরিবহনের সাথে কোনো সমন্বয় নেই, তাহলে আমরা লিখে দিব দ্বিতীয় ঘরে।
আর যদি সমন্বয় থাকে তাহলে লিখবো প্রথম ঘরে। ধরো আরেকটি প্রত্যক্ষ খরচ রয়েছে মজুরি, যদি সমন্বয় থাকে তাহলে প্রথম ঘরে লিখলাম। ধরো সমন্বয় আছে, মজুরি বকেয়া আছে, তাহলে আমরা লিখবো যোগ বকেয়া, বকেয়াটা যোগ করে আমরা দ্বিতীয় ঘরে নামিয়ে দিব। আবার ধরো কোনো একটা খরচ যদি অগ্রিম থাকে তাহলে আমরা বিয়োগ করে সেটিকে দ্বিতীয় ঘরে নামিয়ে দিব। তো এই প্রত্যক্ষ খরচগুলোর সাথে যে সমন্বয়গুলো থাকতে পারে এগুলো নিয়ে কিন্তু প্রতিটি সমন্বয় মানে প্রতিটি প্রত্যক্ষ খরচের সমস্ত সমন্বয় নিয়ে একটি একটি করে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তাহলে ওই প্রত্যক্ষ খরচগুলো রিলেটেড যত সমন্বয় আছে সবগুলো কিন্তু তোমরা করতে পারবে। তাহলে দেখো আমরা 3টি টাকা কিন্তু পেয়ে গেলাম, আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের টাকা, নিট ক্রয়ের টাকা এবং প্রত্যক্ষ খরচগুলোর টাকা। প্রত্যক্ষ খরচ যতগুলো হয় সবগুলো লিখতে হবে এই টাকাগুলো। তো এই 3টি টাকা পেয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এই 3টির যোগফল নির্ণয় করতে হবে। অর্থাৎ দ্বিতীয় ঘরে যে 3টি টাকা থাকবে সেগুলোকে আমরা যোগ করব, ওই যোগফল থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। ধরো এটি হলো প্রারম্ভিক মজুত পণ্য, এটি নিট ক্রয় এবং এটি প্রত্যক্ষ খরচের টাকা। প্রত্যক্ষ খরচ কিন্তু 2টি থাকতে পারে, 3টি থাকতে পারে, 4টিও থাকতে পারে, বেশিও থাকতে পারে, যতগুলোই থাকুক সবগুলো আমরা যোগ করব। এই যোগফল থেকে আমাদের বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য। সেই সমাপনী মজুত পণ্য আমরা কোথায় পাবো? সমাপনী মজুত পণ্য পাবো আমরা সমন্বয় থেকে। সাধারণত একেবারে প্রথম সমন্বয় বলা থাকে সমাপনী মজুত পণ্যের মূল্য এত টাকা, অথবা লেখা থাকতে পারে অবিকৃত পণ্যের মজুত পণ্য এত টাকা। তো অনেক সময় কিন্তু সমন্বয়ে সমাপনী মজুত পণ্যের 2টি টাকা দেওয়া থাকে, ক্রয় মূল্য, বাজার মূল্য, লিখিত মূল্য। যত মূল্যই দেওয়া থাক আমরা শুধুমাত্র দেখবো কোনটির টাকা কম, টাকার অঙ্কে কোনটি কম। ধরো একটি মূল্য দেওয়া থাকে 20,000, একটি 25,000, তাহলে টাকা কম কোনটির? 20,000 টাকা, আমরা 20,000 টাকা নেব। তো অনেক সময় দেখবে সমাপনী মজুত পণ্যের সাথে সমন্বয় থাকে যে সমাপনী মজুত পণ্যের মধ্যে মণিহারি মজুত আছে, তখন কিন্তু সেই মণিহারিটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, মাইনাস মণিহারি মজুত। আমরা কিন্তু প্রারম্ভিক মজুতের সময় এটি খেয়াল করেছি যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যদি মণিহারি মজুত থাকে তাহলে সেটি প্রারম্ভিক থেকে বাদ দিতে হয়, সমাপনী মজুত পণ্যের মধ্যে মণিহারি মজুত থাকলে সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিতে হয়। আরো একটা সমন্বয় কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় থাকে যে সমাপনী মজুত পণ্যের মধ্যে বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ আমরা কিছু পণ্য বিক্রি করেছি কিন্তু ক্রেতাকে এখনো সরবরাহ করা হয়নি, যে পণ্যটি সমাপনী মজুত পণ্যের মাঝে রয়ে গেছে, সেটি কিন্তু আমাদের সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়ে দিতে হবে, মাইনাস বিক্রিত পণ্য। কারণ এই পণ্যের মালিক কিন্তু আমি নই, এটা আমি বিক্রি করে ফেলেছি, তাকে আমি পরবর্তীতে দিয়ে দিব, এটিও বাদ দিয়ে দিতে হবে। তো সমাপনী মজুত পণ্যের নিট টাকাটা পাওয়ার পর এই প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচের যোগফল থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে আমরা তৃতীয় ঘরে লিখে দিব। তাহলে এটি হবে আমার বিক্রিত পণ্যের ব্যয়। আর আগে যে আমরা নিট বিক্রয় করেছিলাম সেই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কিন্তু আমি পেয়ে যাব মোট মুনাফা, অর্থাৎ বিশদ আয় বিবরণীর প্রথম অংশ কিন্তু আমরা পেয়ে যাব। তো আশা করি এই ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। এটিও কিন্তু 4 মার্কের জন্য অনেক সময় পরীক্ষা আসে এবং পূর্বের ক্লাসে আমরা নিট বিক্রয় করেছিলাম, সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো নিট বিক্রয়ের ক্লাসটা এবং বিক্রিত পণ্যের ব্যয়ের ক্লাসটি যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই মোট মুনাফা নির্ণয় করতে পারবে। আগামী ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিক্যালি 2-3টি অঙ্কে মোট মুনাফা নির্ণয় করে দেখাবো। আশা করি তোমরা সেই ক্লাসটিও করবে। ধন্যবাদ সকলকে।